গণতান্ত্রিক সব শক্তি ঐক্যবদ্ধ না হলে আগামীতে দেশে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব ঘটতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার বিকেলে কুমিল্লা জেলা বিএনপির সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি কথা বলেন। 16 বছর পর জেলার টাউন হল মাঠে সম্মেলনের আয়োজন করে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি। উৎসবমুখর পরিবেশে সম্মেলনে যোগ দেন জেলার নেতাকর্মীরা। সম্মেলনের প্রধান অতিথি হিসেবে লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বিএনপি নেতাকর্মীদের সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান, তাদের জনগণের পাশে থাকার পরামর্শ দেন। দেশের গণতান্ত্রিক সব রাজনৈতিক দলগুলোরও ঐক্যবদ্ধ থাকা জরুরি বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। না হলে স্বাধীনতার পর যেমন স্বৈরাচারী সরকার দেশ শাসন করেছে, বিগত 16 বছর যেমন স্বৈরাচারী শাসক তৈরি হয়েছিল, সেরকম ভবিষ্যতেও গুপ্ত স্বৈরাচারী সরকারের আবির্ভাব ঘটতে পারে বলে সবাইকে সতর্ক করেন তারেক রহমান। দেশকে যদি পুনর্গঠন করতে হয়, দেশকে যদি জনগণের প্রত্যাশা অনুযায়ী গড়ে তুলতে হয়, তবে অবশ্যই আমাদের সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা জনগণকে বুঝাতে সক্ষম না হই, যদি আমরা ঐক্যবদ্ধ না হই প্রিয় ভাই বোনেরা, তাহলে বলা যায় না হয়তো আগামী দিনে গুপ্ত স্বৈরাচারের আবির্ভাব হতে পারে দেশে। অভ্যুত্থানের পর যেসব দেশ গণতন্ত্রের পথে না গিয়ে বিভিন্ন বিতর্ক করে ক্ষমতার মেয়াদ দীর্ঘ করেছে, তাদের করুণ পরিণতি হয়েছে, এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। রাজধানীর ইস্কাটনে বিআইআইএসএস অডিটোরিয়ামে ডেমোক্রেসি ডায়াস বাংলাদেশ ডিডিবি আয়োজিত সংস্কার ও নির্বাচন প্রেক্ষিত জাতীয় ঐক্য শীর্ষক আলোচনায় এই মন্তব্য করেন আমির খসরু। বলেন, বাংলাদেশকেও সেই বিতর্কিত পথে নেওয়া হচ্ছে। জানান, অভ্যুত্থানের পর যেসব দেশ দ্রুত গণতন্ত্রে ফিরে গেছে তারা ভালো অবস্থায় আছে। 14 মাস ধরে দেশ একটি প্রতিনিধিত্বহীন অবস্থা পার করছে এবং নির্বাচন নিয়ে বিতর্ক চলছে। তিনি আরও বলেন, পিআর পদ্ধতিতে যদি ঐকমত্য না হয় তাহলে সেই চ্যাপ্টার ক্লোজ করা দরকার। ঐকমত্য কমিশনে ঐকমত্য হওয়া মানে সেটি জনগণের বৈধতা পাওয়া নয়। এই মতকে জনগণ ম্যান্ডেট দিলে তবেই সেটি বাস্তবায়ন করা যাবে। যে দেশগুলো এরকম একটা তর্ক বিতর্কে জড়িয়ে বিভিন্ন ইস্যু সামনে এনে এই নির্বাচনকে বিলম্বিত করেছে, সেই সমস্ত দেশে আপনি গৃহযুদ্ধ, সামাজিক বিভক্তি এবং অর্থনৈতিক বিপর্যয় ঘটেছে, এটা প্রমাণিত। জামায়াত ক্ষমতায় এলে দাবি আদায়ে জনগণকে রাস্তায় নামতে হবে না বলে মন্তব্য করেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটের এক আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি। ফোরাম অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশের বার্ষিক কাউন্সিল অধিবেশনের সভায় জামায়াতের আমির বলেন, বিপক্ষে গেলেও সাংবাদিকদের সাহসিকতার বিকাশ ঘটানোর সুযোগ দেওয়া হবে। 5 বছরে উন্নয়নের বুলেট ট্রেন চালু না করতে পারলেও উন্নয়নের এক্সপ্রেস ট্রেন চালু করবে জামায়াত। আয়নাঘরের মতো সংস্কৃতি আওয়ামী লীগ সরকার শুরু করেছিল বলেও জানান জামায়াতের আমির। আল্লাহ তাআলা যদি এই দেশের খেদমত করার সুযোগ আমাদেরকে দেন, তাহলে 1 মিনিটের জন্য আপনার কর্মস্থল ছেড়ে রাস্তায় আসতে হবে না দাবি আদায়ের জন্য। যে শিক্ষা মানুষের মধ্যে অনৈতিকতা সৃষ্টি করে, মানুষকে করাপ্ট বানায়, মানুষকে একটা ইতর প্রাণী বানায়, আমরা ওই শিক্ষা দেব না। আগামী নির্বাচনে কমিশনের পক্ষ থেকে কোনো ধরনের বেআইনি বা অন্যায় নির্দেশনা দেওয়া হবে না বলে জানিয়েছেন সিইসি এম নাসির উদ্দিন। বলেন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনে জনগণের কাছে প্রতিজ্ঞাবদ্ধ ইসি। সকালে আগারগাঁওয়ের ইসি ভবনে নির্বাচন কর্মকর্তা সম্মেলনে তিনি এই কথা বলেন। আর নির্বাচন কমিশনারদের দাবি, পেশাদারিত্বের সাথে কাজ করার মতো শক্ত মেরুদণ্ড আছে বর্তমান কমিশনের। বাংলাদেশ ইলেকশন কমিশন অ্যাসোসিয়েশনের আয়োজনে নির্বাচন কর্মকর্তা সম্মেলনের এ আয়োজন। এতে যোগ দেন সারা দেশের জেলা উপজেলা পর্যায়ের নির্বাচনী কর্মকর্তারা। নির্বাচন কমিশন সচিবালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে নির্বাচনী কার্যক্রমের অগ্রগতি, পরামর্শ ও নানা সমস্যার কথা তুলে ধরেন তারা। নির্বাচন কমিশনাররা বলেন, বিগত কয়েকটি নির্বাচনে কর্মকর্তাদের প্রভাবিত করায় সুষ্ঠু ভোট হয়নি। তবে এবার সেই সুযোগ থাকছে না।
পক্ষপাত মুক্ত নির্বাচন আয়োজনে বর্তমান কমিশন প্রতিজ্ঞাবদ্ধ। বা নির্বাচন কমিশনের সাথে যারা জড়িত তারা যদি ব্যর্থ হয়, এখানে যেহেতু জবাবদিহিতা আছেই, পরকালে অবশ্যই এর জবাবদিহিতা আছে। এমন কিছু বিষয় ছিল যেগুলো নির্বাচন কমিশন তার দৃঢ়তা এবং কি বলে যে আইনগত দিক থেকে তারা সিদ্ধান্তে অটল আছে এবং ছিল। আগামী নির্বাচনে সোশ্যাল মিডিয়া ও এআইকে বড় চ্যালেঞ্জ হিসেবে দেখছে কমিশন। তবে তারা বলছেন, যে কোনো মিথ্যা তথ্যকে ভালো তথ্য দিয়ে প্রমাণ করতে প্রস্তুত কমিশন। এবারের নির্বাচনে নারী ভোটারদের বিশেষ গুরুত্ব দেওয়ার কথাও জানান তারা। আমরা ভালো ইনফরমেশনের প্রবাহ বাড়িয়ে দিই, আর পাশাপাশি খারাপ ইনফরমেশন যেগুলোর সোর্স আমরা জানি তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিই। এই হচ্ছে দুটো পদ্ধতি, এর বাইরে আর কোনো পদ্ধতি নেই। জেন্ডার নিয়ে কাজ করতে আমি বেসিক্যালি স্বাচ্ছন্দ্য বোধ করি না, কারণ জেন্ডার শব্দটা দ্বিপাক্ষিক হলেও আমরা এটাকে একপাক্ষিক করে ফেলেছি। জেন্ডার শুনলেই মনে হয় যে এটা ফিমেল ইন্ডিকেটর। এদিকে সামর্থ্যের সর্বোচ্চ দিয়ে নির্বাচনী কর্মকর্তাদের ভোটের প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছেন সিএসি। বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনে এবার কর্মকর্তাদের কোনো ধরনের বেআইনি বা অন্যায় নির্দেশনা দেবে না কমিশন। আমরা কোনো রকমের কোনো অন্যায় ইনস্ট্রাকশন এখান থেকে দেব না। ইনস্ট্রাকশন আমরা দেব, কিন্তু বেআইনি কোনো ইনস্ট্রাকশন আমরা দেব না। আমরা কাউকে ফেভার করার জন্য ইনস্ট্রাকশন দেব না, আমরা কারো পক্ষে কাজ করার জন্য ইনস্ট্রাকশন দেব না। নির্বাচনী কর্মকর্তাদের নিরপেক্ষভাবে কাজ করার আহ্বানও জানান সিইসি। এর ব্যত্যয় ঘটলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দেন তিনি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দুর্গাপূজার মহাপঞ্চমী আজ। বোধনের মধ্য দিয়ে শুরু হলো পূজার আনুষ্ঠানিকতা। রাতেই স্থাপন করা হবে প্রতিমা। এবার দেবীর আগমন হয়েছে গজে, আর ফিরে যাবেন পালকিতে। এরই মধ্যে সেজে উঠেছে রাজধানী সহ সারা দেশের মণ্ডপগুলো। ঢাকায় দুর্গাপূজা হচ্ছে 259টি এবং সারা দেশে 33,000-এর বেশি। রাজধানীর অন্যতম বড় মণ্ডপ হচ্ছে বনানী পূজা মণ্ডপ। এরই মধ্যে মণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজা উপলক্ষে এখনও কেনাকাটা করছে হিন্দু ধর্মাবলম্বীরা। আজকে খুব ভালো লাগছে, এত উৎসবমুখর পরিবেশ। কালকে থেকে শুরু দুর্গা উৎসব। 99% কাজ কমপ্লিট এবং আমাদের প্রতিমার ব্যাকগ্রাউন্ডটা এখন উঠে যাবে। শেষ মুহূর্তের কাজ চলছে। আগামী 24 ঘন্টার মধ্যে আমাদের এই মাঠ সেজে উঠবে আপনাদের জন্য। এ বিষয়ে আরো জানাতে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী নাহিদ কামাল। যাচ্ছি তার কাছে। নাহিদ, আজকে তো দুর্গাপূজার মহাপঞ্চমী, বোধনের মধ্য দিয়ে শুরু হয়েছে এর আনুষ্ঠানিকতা। আজকে তো প্রতিমার স্থাপন করা হবে। এখন পর্যন্ত সবশেষ প্রস্তুতি কেমন দেখছেন? জি, ঢাকেশ্বরী মন্দির সহ ঢাকা শহরের যতগুলো মন্দিরে এবারে পূজার আয়োজন চলছে সবখানেই কিন্তু আজকে এখন এই মুহূর্তে কিন্তু আসলে সন্ধ্যা থেকে শুরু হয়েছে বোধনের যে আনুষ্ঠানিকতা, সেটি কিন্তু এখনো চলছে এবং হিন্দু ধর্মাবলম্বীদের যারা আছেন তারা অনেকেই আজকে এখানে এসেছেন। এখনো যেহেতু প্রতিমা স্থাপনের কাজ এখনো সম্পূর্ণ হয়নি, সেই অনুপাতে আসলে যারা আছেন তাদের সংখ্যা কিছুটা কম। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী আসলে বোধন মানে আসলে দেবী দুর্গাকে জাগ্রত করা, সেই আনুষ্ঠানিকতা এখন চলছে এবং তাদের বিভিন্ন ধর্মগ্রন্থ মতে এবং রামায়ণ মতে আসলে ভগবান রামচন্দ্র শরৎকালে রাবণ বধের উদ্দেশ্যে মূলত অকালে দেবী দুর্গার আরাধনা করেন এই দিনে। সেই সাথে শরতের দুর্গা পূজাকে অকাল বোধন নামেও কিন্তু আসলে আজকের এই দিনকে অভিহিত করা হয়। আজকের এই বোধনের মধ্য দিয়ে আসলে কালকের যে মহাষষ্ঠী সেটির আনুষ্ঠানিকতা শুরু হচ্ছে এবং পরের দিন সপ্তমী এবং তারপরে মহা অষ্টমী ও মহানবমী এবং এরপরে আসলে বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এবারের দুর্গাপূজা শেষ হবে। এখনকার যে আজকে যে বোধনের যে আনুষ্ঠানিকতা সেটি এখনো চলছে। মূলত হিন্দু শাস্ত্রের অনুযায়ী বোধন শব্দের অর্থ হচ্ছে জাগরণ এবং চৈতন্য প্রাপ্তি। সাধারণত শরৎকালে দুর্গাপূজার ষষ্ঠী তিথির সন্ধ্যায় দেবীর বোধন, আমন্ত্রণ এবং অধিবাসের বিধান থাকলেও এবারের পঞ্জিকায় বিশেষ নিয়ম অনুসারে সেই সময় সন্ধ্যাবেলায় মূলত যথাযথভাবে মিলছে না, যার কারণে শাস্ত্র মতে আজ পঞ্চমীর সন্ধ্যায় বোধন অনুষ্ঠিত হচ্ছে এবং বোধন ঘিরে বিভিন্ন হিন্দু ধর্মাবলম্বীদের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু বিভিন্ন মন্দিরে তাদের আনুষ্ঠানিকতা উপভোগের জন্য এর মধ্যে এসেছেন। যদিও সেই সংখ্যাটা অনেকাংশেই কিছুটা কম, মূলত আগামীকাল থেকে জনসমাগম বাড়তে পারে এমনটাই কিন্তু আমরা
জানতে পেরেছি। এবং এবছর মূলত 259টি পূজা মণ্ডপে এই বছর মূলত 259টি পূজা মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, যা গত বছরের তুলনায় 60টি বেশি এবং সারা দেশে পূজা মণ্ডপের সংখ্যা দাঁড়িয়েছে 33,355টি, যা গতবারের চেয়ে প্রায় 1000-এর মতো বেশি আর কি। এই পরিসংখ্যান বলে যে এবারে পূজা ধর্মীয় আচার অনুষ্ঠান বাঙালির একটি যে যারা এখানে আসছেন উৎসবের মধ্য দিয়ে এবারের আনুষ্ঠানিকতা কিন্তু উপভোগ করছেন। তো সবকিছু মিলিয়ে এখনকার যে পরিস্থিতি, বোধনের যে আনুষ্ঠানিকতা সেটি চলছে, সেটি আর কিছুক্ষণের মধ্যেই শেষ হবে, এমনটা কিন্তু আমরা এখানকার যারা আয়োজক যারা আছেন তাদের কাছ থেকেই জানতে পেরেছি। সবকিছু মিলিয়ে এখনকার ঢাকেশ্বরী মন্দিরের যে আনুষ্ঠানিকতা এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে জানাচ্ছিলেন সহকর্মী নাহিদ কামাল। অন্তর্বর্তী সরকারের কাছে প্রত্যাশার চেয়ে প্রাপ্তি অনেক কম, এমন মন্তব্য করেন সিপিডির সম্মাননীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। অভ্যুত্থানের পরে জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা উচিত ছিল বলেও মনে করেন তিনি। সকালে রাজধানীতে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশের খসড়া নিয়ে আলোচনায় এসব কথা বলেন তিনি। এ সময় বিচার ব্যবস্থাকে রাজনৈতিক প্রভাবমুক্ত করার তাগিদ দেন বক্তারা। এসডিজি বাস্তবায়নে জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ 2025 এর নতুন খসড়া নিয়ে আলোচনা সভার আয়োজন করে বাংলাদেশ রিফর্ম ওয়াচ। আলোচনায় উঠে আসে আন্তর্জাতিক মানদণ্ডে মানবাধিকার কমিশন গঠন, কার্যপরিধি, স্বাধীনভাবে কার্যক্রম পরিচালনা এবং প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের বিষয়গুলো। রাষ্ট্রীয় হোক, ব্যক্তি হোক বা রাষ্ট্রীয় সংস্থা হোক, প্রতিষ্ঠান হোক, ইনক্লুডিং নিরাপত্তা বাহিনী, সেনাবাহিনী, ডিজিএফআই, ইন্টেলিজেন্স সার্ভিসেস এজেন্সি, যারা আছে, কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠান যেন জবাবদিহিতার বাইরে না থাকে। টিআইবি নির্বাহী পরিচালক বলেন, মানবাধিকার লঙ্ঘনে জড়িত সংস্থাগুলোর সংস্কার জরুরি। পৃথিবীতে এরকম কোন মানবাধিকার কমিশন যেসব দেশে আছে আর কোথাও এরকম দৃষ্টান্ত নাই যে অবৈতনিক একটা শ্রেণী আবার সার্বক্ষণিক একটা শ্রেণী। এটা কমিশনের মধ্যে বৈষম্যমূলক এবং কমিশন বাস্তবে কাজ করতে পারে না যে সমস্ত কারণে, তার মধ্যে পারেনি যে সমস্ত কারণে, তার মধ্যে এটা অন্যতম। সমাজের নারী ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতিবন্ধকতার কথা তুলে ধরেন নারী প্রতিনিধিরা। মানবাধিকার কমিশন নামের যে সংস্থাটা ছিল বাংলাদেশে, আপনারা বলছেন তাদের কার্যকারিতা ছিল, এমনও তাদের কার্যক্রম ছিল যেটা আসলে আমাদের বিচারের চাওয়ার যে জায়গাটা সেখানে মাঝে মাঝে বাধাগ্রস্ত করা হয়। সর্বক্ষেত্রে সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য বিলুপ্তি এবং নারী পুরুষের সমতা অর্জনের লক্ষ্যে পদক্ষেপ চিহ্নিতকরণ, এইটাই ছিল আমাদের মূল স্পিরিট। বিচার ব্যবস্থার রাজনৈতিক প্রভাবমুক্ত করার পাশাপাশি জবাবদিহিতা বাড়ানোর ওপর জোর দেন বক্তারা। জুলাই গণঅভ্যুত্থানের পরই জাতীয় মানবাধিকার কমিশন গঠন করা প্রয়োজন ছিল বলেও মন্তব্য করেন সিপিডি সম্মানিত ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। আমরা একটি নখদন্তহীন কমিশন চাই না, যে কমিশনটি কার্যকরভাবে মানবাধিকার রক্ষা করতে পারবে এইরকম একটি কমিশন চাই। এরকম একটি নখদন্তহীন মানবাধিকার কমিশনের মাথায় একটি মেরুদণ্ডহীন ভালো মানুষকে বসিয়ে দিবেন না। মেরুদণ্ডহীন ভালো মানুষ কোনোদিন অন্য কোনো কারোর জন্য তার মেরুদণ্ড শক্ত করতে পারে না। প্রভাবমুক্ত থেকে যারা কার্যকরভাবে মানবাধিকার রক্ষা করতে পারবে সেই রকম কমিশনের দাবি জানান বক্তারা। যে নীতিবান। মেহেদী হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় খাগড়াছড়ি পৌর এলাকা ও জেলা সদরে অনির্দিষ্টকালের জন্য 144 ধারা জারি করেছে প্রশাসন। দুপুর 2টা থেকে এই নির্দেশনা দেয় প্রশাসন। জেলায় মোতায়েন করা হয়েছে 7 প্লাটুন বিজিবি। এদিকে কিশোরী ধর্ষণের ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে যুগ্ম ছাত্র জনতার ডাকে সকাল সন্ধ্যা সড়ক অবরোধ ছিল। অবরোধের কারণে জেলার সাথে ঢাকা, চট্টগ্রাম ও রাঙামাটির সাথে সড়ক যোগাযোগ বন্ধ ছিল। এছাড়া জেলা সদরের সাথে দীঘিনালা, পানছড়ি, রামগড়, মহালছড়ি সহ 9 উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ থাকে। এতে স্থানীয়দের পাশাপাশি বিপাকে সাজেকগ্রামে 3000 পর্যটক। অবরোধে নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। একটা পূজার ছুটিতে পর্যটন নগরীতে আসছিলাম, এসে দেখি এই অবস্থা। এখন আমরা মানে কি করব আসলে কিছু বুঝতে পারতেছি না। এরকম একটা টুরিস্ট প্লেসে এরকম দুর্ভোগ বা এরকম হ্যাসেল খুবই অসহনশীল। কোনো অঘটনের সংবাদ আমাদের কাছে নেই। জনজীবন স্বাভাবিকই রয়েছে। দূরপাল্লার গাড়ি এখনো ছেড়ে যায়নি।
আর পাশাপাশি আমাদের টহল অব্যাহত আছে এবং নজরদারিতে রয়েছে। ময়মনসিংহে জোর করে চুল কেটে দেওয়ার পর থেকে এখনও মানসিকভাবে বিপর্যস্ত হালিমউদ্দিন আকন্দ। নিজেকে অনেকটাই রেখেছেন আড়ালে। 70ঊর্ধ্ব একজন বৃদ্ধকে এমনভাবে হেনস্থায় ক্ষুব্ধ কোদালিয়া গ্রামের বাসিন্দারা। জড়িতদের দ্রুত আটক ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি তাদের। ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। ময়মনসিংহের তারাকান্দা উপজেলার কাশীগঞ্জ বাজারে একদল লোক হঠাৎ জোর করে মাথার জট ও দাড়ি কেটে দেয় 70ঊর্ধ্ব হালিমউদ্দিন আকন্দের। গেল জুনে কুরবানির ঈদের কয়েকদিন আগের এই ঘটনার ভিডিও সম্প্রতি ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতদিন পরেও ঘটনার ভয়াবহতায় মানসিক ধাক্কা কাটিয়ে উঠতে পারছেন না এই বৃদ্ধ। আমি শিক্ষা হতাছি, আল্লাহ আল্লাহ করতেছি, এখন এটা করতে নেওয়া হতাছি বাদে না এর যাতে আমার হলাই দিচ্ছে, হলাই দেয়া পিছিয়ে আটটি নিয়ে আইবা বা হালাই দেয়া বাদে আমার চুল কাটছে। কোদালিয়া গ্রামের বাসিন্দা হালিমউদ্দিন হযরত শাহজালাল ও শাহপরানের ভক্ত। এক ছেলে ও এক মেয়ে তার। স্বজন ও এলাকাবাসী জানান হালিমউদ্দিন পাগল বা মানসিক বিকারগ্রস্ত নন। প্রায় 34 বছর ধরে তার লম্বা চুল দাড়ি দেখে আসছেন তারা। এভাবে তাকে লাঞ্ছনার ঘটনায় বিচার চান ক্ষুব্ধ এলাকাবাসী। আমার বাপের বাইরে এনে আইরা তারা জোরপূর্বক চুলটা কাটছে। চুল কাটার পর থেকে আমার বাবা চলতে ফিরতে পারতেছে না। খুবই ভালো, কোনো খারাপ না। মানুষ বলতে পাগল, উনি আসলে পাগল না, চলাফেরা করে উনি ভালো, উনি উনার মতো চলে। কোনো মত বা ভিন্ন মত আপনি চাপাই দিবেন, এটা বাংলাদেশের সংবিধানেও নাই বা আমাদের কোনো আইনেও নাই। সেই ক্ষেত্রে আমরা এই ঘটনার জন্য তীব্র নিন্দা জানাই, প্রতিবাদ জানাই। এ ধরনের হেনস্থার ঘটনার অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস পুলিশের। ভিকটিম পরিবার বা ভিকটিম সাথে যোগাযোগ চলছে, তাদের চাহিদা বা লিখিত অভিযোগের ভিত্তিতে আমরা ব্যবস্থা নিব। এদিকে জোর করে চুল কাটার ঘটনায় উদ্বেগ জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র। প্রতিবাদের ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। চুল কেটে প্রতিবাদ জানিয়েছেন সংস্কৃতি কর্মীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। টঙ্গীতে রাসায়নিক গুদামে আগুনে দগ্ধ ফায়ার সার্ভিস ইন্সপেক্টর খন্দকার জান্নাতুল নাইম মারা গেছেন। এ নিয়ে নিহত বেড়ে 4 জনে দাঁড়িয়েছে। সকাল 10টায় জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জান্নাতুল নাইম। দুপুরে ফায়ার সার্ভিসের সদর দপ্তরে নিহতের জানাজা হয়। গত 22 সেপ্টেম্বর টঙ্গীর সাহারা মার্কেটে রাসায়নিক গুদামে আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন তিনি। তার শরীরের 42% পুড়ে গিয়েছিল। শুক্রবার মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইনস্টিটিউটে মারা যান দগ্ধ দোকান কর্মচারী আল আমিন হোসেন। এর আগে টঙ্গী ফায়ার স্টেশনের 2 ফায়ার ফাইটার শামীম আহমেদ ও নুরুল হুদা চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কক্সবাজারের উখিয়ার থাইংখালীর 13 নম্বর রোহিঙ্গা ক্যাম্পে সমাবেশ অনুষ্ঠিত হয়। রোহিঙ্গা ইলেক্টেড সিভিল সোসাইটি নামে একটি সংগঠন এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে রোহিঙ্গারা জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি মিয়ানমারে ফেরার নিরাপদ পরিবেশ তৈরির আহ্বান জানান। একই সাথে মিয়ানমারে গণহত্যার ন্যায় বিচার চান। এছাড়াও দীর্ঘ 8 বছরের বেশি সময় ধরে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশ সরকার ও স্থানীয় জনগণের প্রতি কৃতজ্ঞতা জানান। রোহিঙ্গাদের আশা 30 সেপ্টেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নিউ ইয়র্কে জাতিসংঘের সম্মেলনে রোহিঙ্গাদের জন্য এবং বিশ্ব সম্প্রদায়ের জন্য এই সমস্যার একটি স্থায়ী ও প্রকৃত সমাধান খুঁজে বের করার পথ দেখাবে। সেন্ট মার্টিন কখনো বন্ধ ছিল না, তবে পর্যটক নিয়ন্ত্রণ করা হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। দুপুরে নদী দিবস উপলক্ষে রাজধানীতে এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। সেন্ট মার্টিন শুধু ব্যবসায়ীদের না, এটা সবার বলে জানান উপদেষ্টা। বলেন, কয়েকজন হোটেল ও জাহাজ মালিকের কাছে দ্বীপটি দেয়া হবে না। এ সময় তিনি আরও বলেন, সিলেটের সাদা পাথরের যে তাণ্ডব তা শুরু হয়েছে 2006 সালে। সাদা পাথর চুরির বিষয়ে সম্মিলিত প্রতিবাদের কারণে চুরির রাজনৈতিক ঐক্য ভেঙে গেছে। তিনি জানান, 64 জেলার 63টি নদী দখলের তথ্য সংগ্রহ হয়েছে। এরই মধ্যে ঢাকার বালু, ধলেশ্বরী, তুরাগ খননের জন্য বিশ্বব্যাংকের সহায়তা চাওয়া হয়েছে। 18 নদী নিয়ে পরিকল্পনার কথাও জানান উপদেষ্টা।
কেউ অস্বাভাবিক চাল মজুত করলে তার বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি জানিয়েছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। বলেন, আগামী ফেব্রুয়ারির মধ্যে চালের পর্যাপ্ত মজুদ রেখে যাবে বর্তমান সরকার। দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে খাদ্য বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময়ে খাদ্য উপদেষ্টা বলেন, বর্তমানে 16 লাখ টন চালের পাশাপাশি 1 লাখ টন গম মজুদ রয়েছে। এছাড়াও বিদেশ থেকে গম রপ্তানির কথাও জানান তিনি। এতে চালের বাজার অস্থিতিশীল হবার কোনো সুযোগ নেই। আচ্ছা, আমি লাইসেন্স যদি তার না থাকে অবৈধ হতে পারে, এটাকে ধরার অধিকার আপনার আছে, আইনত অধিকার না, আপনার আইনত দায়িত্ব আপনার ধরার। 2 নাম্বার হচ্ছে তার কতটুকু মজুত করবে তার একটা ক্ষমতা আছে, কতদিন রাখবে তার একটা নির্ধারণ করা আছে। এর বাইরে যদি সেটা ধরো আপনার দায়িত্ব। এখানে আমি কিন্তু সকলের উপস্থিতিতে আমি বলে গেলাম, এই জাতীয় কোনো খবর তরফ থেকে যদি সুনির্দিষ্ট খবর পান, সেই ক্ষেত্রে আপনাকে প্রশাসন সর্বাত্মক সহযোগিতা দেবে, সেটাকে ধরা হোক। আজও উত্তরবঙ্গের 3 জেলা থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। শ্রমিকদের বেতন বাড়ানোর ইস্যুর জেরে শুক্রবার থেকে বাস নামানো বন্ধ করে দেয় মালিকপক্ষ। এদিকে বাস বন্ধ থাকায় বিপাকে পড়েছেন ঢাকা, চট্টগ্রাম ও সিলেটগামী যাত্রীরা। আগামী অগ্রিম টিকিট ফেরত দেয়া হচ্ছে কাউন্টার থেকে। ছোট যানে ভেঙে ভেঙে পৌঁছানোর চেষ্টা করছেন গন্তব্যে। সম্প্রতি বেতন বাড়ানোর দাবিতে শ্রমিকরা আন্দোলন শুরু করলে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে কয়েক দফায় বাস চলাচল বন্ধ হয়ে যায়। এ নিয়ে গত মঙ্গলবার ঢাকায় শ্রমিকদের সঙ্গে বৈঠকে বেতন বৃদ্ধির দাবির বিষয়টি সমঝোতা হয়। শুক্রবার থেকে নতুন বেতন কার্যকর হওয়ার সিদ্ধান্ত হয়। তবে বৃহস্পতিবার রাতেই বেতন বাড়াতে অস্বীকৃতি জানিয়ে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় মালিকপক্ষ। পর্যটন এলাকাগুলোয় ভ্রমণকে নিরাপদ, আনন্দময় ও সাশ্রয়ী করতে অন্তর্বর্তী সরকার কাজ করছে বলে জানিয়েছেন পর্যটন ও বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন দিবসের এক অনুষ্ঠানে তিনি আরও জানান, পর্যটন খাতের উন্নয়নে মহাপরিকল্পনা নেওয়া হয়েছে। এই লক্ষ্যে সরকার অংশীজনদের সাথে কাজ করছে বলেও জানান তিনি। বাংলাদেশ দক্ষিণ এশিয়ার অন্যতম পর্যটন দেশ, কিন্তু কিছু অসাধু ব্যবসায়ীদের জন্য এদেশে পর্যটন খাত অনেক পিছিয়ে আছে, যার ফলে এদেশে বিশ্ব পর্যটন যথাযথ আকর্ষণ হচ্ছে না। তাই পর্যটনের প্রচার ও প্রসারে 1980 সাল থেকে বিশ্বের অন্যতম দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে পর্যটন দিবস। এই নিয়ে আয়োজিত অনুষ্ঠানে বক্তারা বলেন, স্থানীয় ঐতিহ্য, সংস্কৃতি ও পরিবেশ সংরক্ষণেও সচেতনতা বাড়াতে বর্তমান সরকার কাজ করছে। জানান, সঠিক দিক নির্দেশনা নেওয়া হলে এ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থানও তৈরিতে ভূমিকা রাখবে। আমরা সেই জন্য কিছু কিছু নতুন স্পটগুলি এক্সপ্লোর করতে চাই, সেখানে যাতে প্রাইভেট সেক্টরও যায়। আমরা গেলে তারপরে সেখানে প্রাইভেট সেক্টরও যাবে, সেখানে পর্যটকরা যেতে পারে। তাহলে আর সবচেয়ে আমাদের পর্যটক ক্ষেত্রে দায়িত্বশীল হতে হবে, আমাদের পরিবেশের কথা অবশ্যই মনে রাখতে হবে। এদিকে পর্যটন উপদেষ্টা বলেন, এই খাতকে এগিয়ে নিতে এরই মধ্যে মহাপরিকল্পনা ঠিক করা হয়েছে। সবকিছুকে বাণিজ্যিকরণ করতে হবে, সবকিছুকে অর্থনীতির মানদণ্ডে চিন্তা করতে হবে। এটা এক ধরনের সংকীর্ণতা। পর্যটন মহাপরিকল্পনার কাজ করছি, সেখানে এইসব জিনিসের নিদর্শন নিশ্চয়ই ইনশাআল্লাহ থাকবে। বিশ্ব অর্থনৈতিক ফোরামের ভ্রমণ ও পর্যটন উন্নয়ন সূচক অনুযায়ী বিশ্বের 119টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 109তম, যা দক্ষিণ এশিয়ায় সর্বনিম্ন। tourism and the sustainable transformation. আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ ছিল সংবাদ সন্ধ্যায়। আমন্ত্রণ পরের আয়োজনে।